নমস্কার, অনেক দেরি হয়ে গেল আজকে। সবাইকে স্বাগত। কাল পূর্ণ চন্দ্রগ্রহণ এবং এটা বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দুটো পারস্পরিক ব্যাপার, দুটি ঘটে এবং কোনটা কেন ঘটে আমরা সেটা থেকে এসে নিই। চন্দ্রগ্রহণ কখন ঘটে, সূর্যগ্রহণ কখন ঘটে। এখানে দেখতে পাচ্ছি যে সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস হয় যখন যখন অমাবস্যাতে, অর্থাৎ পৃথিবী এখানে চাঁদ পাশে আছে, পৃথিবীর মধ্যে সূর্যের মধ্যে চাঁদ আছে, তখন চাঁদের ছায়াটা পৃথিবীর এখানে পড়ে, প্রচ্ছায়া এবং উপচ্ছায়া। এই পৃথিবীর যেটুকু জায়গাতে পড়বে সেইখান থেকে সূর্যগ্রহণ দেখা যায়, আর বাকি জায়গা থেকে দেখা যায় না। এটা হয় অমাবস্যাতে। আর চন্দ্রগ্রহণ তখন হয় যখন পূর্ণিমাতে, পূর্ণিমার সময় চাঁদ থাকে পৃথিবী, যদি সূর্য তার উল্টো দিকে, মানে সূর্যের আলো পৃথিবীর পুরোপুরি তাদের উপর পড়ে দেখা যায়, সেই সময় চন্দ্রগ্রহণ হয়। তখন চাঁদটা পৃথিবীর যে ছায়া তার মধ্যে ঢুকলে পড়ে, প্রচ্ছায়ার মধ্যে ঢুকলে পড়ে চন্দ্রগ্রহণ হয়। উপচ্ছায়ার মধ্যে দিয়ে ঢুকলেও অ্যাস্ট্রোনমিক্যালি বলা হয় পেনান্ডাল ইক্লিপস, কিন্তু সেটা দেখার মতো হয় না, দেখা যায় না, চোখে দেখে বুঝতে পারা যায় না। আমরা চোখে দেখার ক্ষেত্রে শুধুমাত্র আংশিক এবং পূর্ণ চন্দ্রগ্রহণটাই বিবেচনা করি। যদি চাঁদটা এমনভাবে যায় যে আংশিকভাবে এই প্রচ্ছায়ার মধ্য দিয়ে গেল, তাহলে আংশিক গ্রহণ হয়। আর পুরোপুরি যদি এর মধ্য দিয়ে পাস করে তখন পুরোপুরি ঢাকা পড়ে যায়, বলি পূর্ণ চন্দ্রগ্রহণ, যেটা কালকে হতে যাচ্ছে। এখন কথা হলো যে এই দুটোর মধ্যে কোনটা বেশি হয়। বেশি হয় যে দুটোই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আমরা চোখে দেখতে পাই, কিন্তু তাদের মানে বারবারই শুধু চন্দ্রগ্রহণ আছে, সূর্যগ্রহণ কম শুনতে পাই, কিন্তু সূর্যগ্রহণ বেশি হয় সংখ্যায়। প্রতি বছর কম করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মিলিয়ে দুটো গ্রহণ মিনিমাম হয় প্রতি বছর, আর ম্যাক্সিমাম 7টা গ্রহণ হতে পারে। যে বছর মিনিমাম হয়, মানে শুধু মানে কম গ্রহণ হয়, দুটো মাত্র গ্রহণ হয় সারা বছরে, সে দুটোই হয় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না। যে বছর সবচেয়ে বেশি, যে বছর বেশি চন্দ্রগ্রহণ হয়, মানে 6টা বা 7টা হয়, 7টার সময়তে হয় যখন সারা বছরে 7টা ম্যাক্সিমাম গ্রহণ হয়, তো হয় 5টা সূর্যগ্রহণ 2টো চন্দ্রগ্রহণ হবে, অথবা 4টে সূর্যগ্রহণ 3টে চন্দ্রগ্রহণ হবে। অর্থাৎ সব ক্ষেত্রেই সূর্যগ্রহণের সংখ্যা চন্দ্রগ্রহণের থেকে বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে 3টে বা 4টে মোটামুটি গ্রহণ হয়। কেন হয় সবচেয়ে সূর্যগ্রহণ বেশি হয়? সূর্যগ্রহণ বেশি হয় তারা একটু আগে অনুকরণ, কিন্তু সূর্যগ্রহণ এত বেশি হয় তাহলে আমরা চন্দ্রগ্রহণ বেশি দেখি কেন, সূর্যগ্রহণ কম দেখি কেন? তার কারণ হচ্ছে এই যে চন্দ্রগ্রহণটা চাঁদের ঘটনা। চন্দ্রগ্রহণ চাঁদের ঘটনা মানে চাঁদটা পৃথিবীর প্রচ্ছায়ায় ঢুকে যায়। এই ঢুকে গেলে পরে এখানে ঢুকে যায় মানে চাঁদকে যত জায়গা থেকে দেখা যায়, সারা পৃথিবীর যে অংশে রাত্রি থাকে, সারা পৃথিবীর লোকে চাঁদকে দেখতে পায়, সারা পৃথিবীর লোকে চন্দ্রগ্রহণ দেখতে পায়। এবং যতক্ষণ চন্দ্রগ্রহণটা চলে সেই সময়ের মধ্যে পৃথিবী আর ঘুরে যায়, আরো কিছু বেশি লোক, অর্থাৎ পৃথিবীর অর্ধেকের থেকে বেশি লোক দেখতে পায় চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণের ক্ষেত্রে কি হয় না, ওই যে বললাম যেটুকু মাত্র জায়গাতে চাঁদের ছায়াটুকু সীমিত জায়গাতে, শুধু সেখান থেকে দেখা যায়, বাকি দেখা যায় না। কাজে সূর্যগ্রহণটা পৃথিবীর ঘটনা, চন্দ্রগ্রহণটা চাঁদের ঘটনা। এই চন্দ্রগ্রহণটা সেজন্য আমরা বেশি দেখতে পাই, সূর্যগ্রহণ দেখতে পাই খুব কম। এখন কেন বেশি হয় সেখানে আসি। এইখানে লক্ষ্য করে দেখি এই ছবিটাতে এই চাঁদ আলোকে পড়ছে, এই পৃথিবীতে বাধা পেয়ে এখানে এখানে শেষ হচ্ছে কি, পিছনে ছায়া পড়ছে, প্রচ্ছায়াটা। এই প্রচ্ছায়ার মধ্যে এলে পরেই চাঁদের চন্দ্রগ্রহণ হবে। আর যদি এই দিকে সূর্য চাঁদটা আসে এই পথে, তাহলে এই এই জায়গার মধ্যে যদি চাঁদটা ঢোকে, তখন তাহলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়বে, তখন সূর্যগ্রহণ হবে। দেখে দেবেন এই যে এস ই এস ড্যাশ, এই কোণটার মান এল ই এল ড্যাশ এই কোণের থেকে বড়। এইটুকু জায়গার মধ্যে যদি চাঁদ আসে তাহলে পরে চন্দ্রগ্রহণ হবে,
আর এর মধ্যে যদি আসে তাহলে আবার তাদের ছায়াটা পৃথিবীতে পড়বে, সূর্যগ্রহণ হবে। দেখা যাচ্ছে সূর্যগ্রহণ এই হওয়ার জায়গাটা অনেক বেশি, অনেক বেশি তাদের থেকে, সেই জন্য সূর্যগ্রহণ বেশি হয়। এই সীমাতে বলা হয় এখানে, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা একটা প্রশ্ন যে প্রত্যেক যদি পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয় আর অমাবস্যায় সূর্যগ্রহণ হয়, প্রত্যেক পূর্ণিমায় অমাবস্যা হয় না কেন, স্কুলেও পড়ানো হয়। দেখতে পাচ্ছি এইখানে পথটাতে যে চাঁদের যে কক্ষপথ, এরা পৃথিবীর কক্ষপথ যে তল তার থেকে হেলে আছে, 5 ডিগ্রি হেলে থাকে। যেখানে উঠে গেছে এইখানে যেমন উঠে যাচ্ছে এখানে, এটা বলে অ্যাসেন্ডিং নোড বা রাহু, এই বিন্দুটাকে বলা হয়। আর ওই দিকে যে যেখানে নামছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং নোড বা নামছে যেখানে, ওটাকে হচ্ছে কেতু। রাহু কিন্তু রাহু কিন্তু কোনো রাক্ষস টাক্ষস নয়, দুটো কাল্পনিক বিন্দু যেখানে পৃথিবীর যে তলটা মানে ইক্লিপ্টিক তল, কক্ষতল, তার সঙ্গে তাদের কক্ষতল যেখানে মিটছে যে যে সরলরেখা বল তার দুটো প্রান্ত, এইটা হচ্ছে রাহু কেতুটা দুটো বিন্দু। কিরকম এই ধারণাগুলি রাহু কেতু এখনো তার তাবিজ অনেক কিছু হয়, রাহু কেতুর নাম করে অনেক রকম কাণ্ড চলে। রাহু কেতু কোনো দন্তদাণ্ড কিছু তো নয়, কোনো বস্তু নেই, কিছুই নেই সেখানে। কিরকম পথটা আমি একটু বলে নিই। যেমন এটা ট্রেনের ট্র্যাক গেছে কলকাতা থেকে বোম্বে, একটা যাচ্ছে দিল্লি থেকে চেন্নাই, এই রাস্তায় মাঝখানে কোথাও একটা ইন্টারসেকশন হয়। সেরকম এই পথের ইন্টারসেকশন থাকে, সেখানে কোনো বস্তু থাকে না, খুঁটি বা ইট পুঁতেও দেওয়া থাকে না, রাক্ষস কক্ষে থাকে। রাহু বা কেতু কোনো গ্রহ নয়, কোনো দক্ষিণ না, এই দুটো বিন্দু এইখানে যদি থাকে, এবারে হয় বেশিরভাগ সময় চাঁদটা উপরে উঠে যায় মানে এই তল থেকে, কিংবা নিচের দিকে থাকে যার জন্য ছায়াটা পড়ে না। সেই জন্য প্রত্যেক এইখানে যেমন দেখা যাচ্ছে এইখানে পূর্ণিমা, এখানে অমাবস্যা হচ্ছে, অমাবস্যায় এইখানে চাঁদ তার নিচে দিয়ে চলে যাচ্ছে তার ছায়াটা, পূর্ণিমার সময়তে এখানে পৃথিবীর উপর দিয়ে চলে যাচ্ছে চাঁদটা, কাজে গ্রহণ হচ্ছে না, এগুলি এখানে এইসব গ্রহণ হচ্ছে না। যদি এইখানে এই তলের কাছে আসে যদি, অর্থাৎ এই যে নোডাল লাইন দেখা যাচ্ছে, এটাকে নোডাল লাইন বলে, এই নোডাল লাইন বরাবর যদি তার সূর্য থাকে, সূর্য চাঁদ এবং পৃথিবী আসে, তবেই গ্রহণটা হয়। এবং এই রোডে এটা ইম্পর্টেন্ট, এটা 6 মাস বাদে আবার এখানে চলে যায়, যেহেতু চাঁদ্র মাস থেকে চাঁদ ঘুরে আসে যে, তাহলে এই যে 6 মাস পরে পরে গ্রহণগুলি কিন্তু আবার 6 মাস পরে পরে হয়, ঠিক এক্সাক্টলি নয়, 3-4 দিন আগে হয়, কদিন করে আসছেন। তাহলে এই সূর্য গ্রহণটা বেশি হয়, সূর্যগ্রহণ বেশি হয় চাঁদের গ্রহণ থেকে। এই যে সীমা আছে একটা, কতখানি এলে পরে এখানে দুটো তল আলাদা করা আছে, এটা পৃথিবীর কক্ষতল, আমরা বলি আমাদের চোখে থাকা সূর্যের পথ বলি, সূর্যের কক্ষতল বলি, সূর্যের পথে যেতে দেখি আমরা। আর এটা হচ্ছে চাঁদের কক্ষতল। এখন এখানে যদি এখানে চন্দ্রগ্রহের ক্ষেত্রে বলছি, এটা পৃথিবীর ছায়াটা এখানে আছে, এবার যদি চাঁদটা যদি আসার সময় এখানে থাকে, এইটুকু দূরত্বের মধ্যে আসে, তাহলে পুরোপুরি চাঁদটা এই মধ্যে ধাক্কা পড়বে। সূর্য এখানে থাকলে পরে মানে এখান থেকে যেখানে এদিক থেকে এদিক পর্যন্ত সূর্যের চাঁদ থাকে, যদি সেই বরাবর যদি চাঁদ আসে তাহলে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। যদি এখানে যদি থাকে তাহলে আংশিক শুরু হবে, এখানে থাকলে পরে আংশিক হবে। এর যদি বাইরে থাকে চাঁদটা বা সূর্য যেখানে চলে আসে এই চাঁদ উপরে, তাহলে কিন্তু গ্রহণ হবে। এই সীমাটাকে বলা হয় এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, মানে এই বিন্দু থেকে এই দূরত্বটা একবার ইক্লিপ্টিক লিমিট। সূর্যগ্রহণের ক্ষেত্রে এই ইক্লিপ্টিক লিমিট হচ্ছে 18.5 ডিগ্রি, আর তার মিনিমাম হচ্ছে 15.5 ডিগ্রি। তার মানে যদি সূর্যটা মানে এই বরাবর বা চাঁদটা এখান থেকে এই বিন্দু থেকে 18.5 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি 15.5 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সূর্যগ্রহণ হবেই, কনফার্ম, মানে সুনিশ্চিত। তেমনি চাঁদের ক্ষেত্রে তাই, যদি এখান থেকে 12 ডিগ্রির মধ্যে থাকে তাহলে চন্দ্রগ্রহণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, আর 9.5 ডিগ্রির মধ্যে চন্দ্রগ্রহণ হবেই, এটা কম।
এখন এই গ্রহণগুলি সবসময় জোড়ায় জোড়ায় হয়, খবরটা বেশিরভাগ লোকে জানে না, মানে জানা নেই। জোড়ায় জোড়ায় মানে একটা সূর্য যদি কোনো চন্দ্রগ্রহণ হয় কোনো পূর্ণিমাতে, তাহলে হয় তার আগের অমাবস্যায় কিংবা পরের অমাবস্যায় সূর্যগ্রহণ হবেই। একটা একটা জোড়ায় জোড়া নির্দিষ্টভাবে চন্দ্রগ্রহণ হলেই তার আগের কিংবা পরের অমাবস্যায় ভুল না, চন্দ্রগ্রহণ হলে পরেই তার আগের কিংবা পরের অমাবস্যাতে সূর্যগ্রহণ হবে। কিন্তু উল্টোটা সবসময় সত্য না হতে পারে। যেমন এখানে উদাহরণ দিয়ে দেখানো আছে 2018 সালে এই পরে একটা এই গল্প করবে এখানে 31শে জানুয়ারি পূর্ণ সূর্যগ্রহণ ছিল, এই কিন্তু চন্দ্রগ্রহণ ছিল না। এখানে এখানে 15 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হয়েছে, 31শে জানুয়ারি 15 দিন পরে সূর্যগ্রহণ এখানে হয়েছে। 27শে জুলাই এখানে পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল, ঠিক তার 11ই জুলাই অর্থাৎ এর আগে হয়েছে। এটা 15 দিন পরে হয়েছে সূর্যগ্রহণ, এখানে 15 দিন আগে সূর্যগ্রহণ হয়েছে। এবং এখানে আগে একটা 13 জুলাই আর একটা সূর্য হয়েছে। খেয়াল রাখতে হবে, আমি পরে ব্যাখ্যাটা করবো। এইখানে এইটা খুব লংগেস্ট, খেয়ে আছে লংগেস্ট 21st সেঞ্চুরি। এই শতাব্দীতে এই পর্যন্ত সবচেয়ে বড় দীর্ঘ হচ্ছিল 2018, যখন লংগেস্ট হয় সেন্টার দিয়ে। খুব ইম্পর্টেন্ট এটা। এই যে চন্দ্রগ্রহণটা হলো তার আগের অমাবস্যায় ওই পরের অমাবস্যায় দুটোই সূর্যগ্রহণ, অর্থাৎ এক মাসের মধ্যে 3টে হয়েছে। এখানে একটা হচ্ছে 13 জুলাই, আর হচ্ছে 11ই আগস্ট, 27 জুলাই চন্দ্রগ্রহণের ক্ষেত্রে। 2020 এই গল্পটা অনেক বড় গল্প, সুন্দর গল্প করবো আমার নিজের অভিজ্ঞতার ক্ষেত্রে। 21শে জানুয়ারি চন্দ্রগ্রহণ হয়েছিল, 5ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, 16ই জুলাই সবচেয়ে গত 20th সেঞ্চুরি লংগেস্ট সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ হলো। তার 1 জুলাই ও 31শে জুলাই দুটো সূর্যগ্রহণ হয়েছিল। এই জুলাই মাসে 1 তারিখে সূর্যগ্রহণ, 16ই চন্দ্রগ্রহণ, 31শে আবার সূর্যগ্রহণ, 3টে গ্রহণ হয়েছিল একই মাসে। এই জোড়ায় জোড়ায় হয়েছিল এখানে। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেমন চন্দ্রগ্রহণ হয়নি, সূর্যগ্রহণ হয়েছে এখানে। এখানে চন্দ্রগ্রহণ 18ই সেপ্টেম্বর, এটা অক্টোবর, এখানে সূর্যগ্রহণ। অর্থাৎ চন্দ্রগ্রহণ হলেই তার সূর্যগ্রহণ থাকবেই, কিন্তু উল্টোটা সবসময় হয় না। এই কারণে এবারে বলি আমি, যদি একটা চন্দ্রগ্রহণ হয় তাহলে লিমিট আমরা দেখেছি যে অল্প 5 ডিগ্রি 5.5 ডিগ্রির মধ্যে পূর্ণ হলে পরে, বা 8 ডিগ্রির মধ্যে যদি হয়, যদি খুব মানে তার যে সেন্ট্রাল লাইনটা, তার মানে এই যে নোডাল লাইনটা এর খুব কাছাকাছি থাকে, কোনো চন্দ্রগ্রহণ হয় কিন্তু আগে বা পরে, তাহলে চাঁদটা বা সূর্য একটা 15 দিন, এক পক্ষ 15 দিনে 15.2 ডিগ্রি সরে যায় এই বিন্দু থেকে। প্রতি 15 দিনে 15.2 ডিগ্রি বা 15 ডিগ্রি করে ঘরে। তাই যদি 15 ডিগ্রি সরে যায়, আর সেন্টার থেকে একটা যদি 5 ডিগ্রি আগে হয়, তাহলে আর সূর্যগ্রহণের স্প্যান কিন্তু 18 ডিগ্রি পর্যন্ত। তাহলে এইখান দিয়ে 15 ডিগ্রি পড়বেই, এমনকি 18 ডিগ্রি ওই পাশে 18 ডিগ্রি অব্দি আছে। এই পাশে যদি কোনো 15 ডিগ্রি আগে হয় বা কাছাকাছি হয়, একটা করে এদিকে থাকবেই, বা এদিকে যদি থাকে চাঁদ, তাহলে এই পাশে সূর্য থাকতে পারে, 18 ডিগ্রির মধ্যে পড়বে। কাজেই চন্দ্রগ্রহণ যদি হয়, তো হয় আগেরটা কিংবা পরেরটা অমাবস্যাতে সূর্য তার লিমিটের মধ্যে থাকবেই, তার গ্রহণ সীমার মধ্যে থাকবেই, কাজেই গ্রহণ হবেই, সেখানে হয়ে থাকে। এবার হচ্ছে গিয়ে যখন চন্দ্রগ্রহণ হয়, কালকে যখন গ্রহণগুলি হয়, তার স্পর্শ বিন্দু শুরু কখন, কিভাবে শেষ হয়। এটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই চাঁদের ছায়াটা এখানে পড়েছে, পৃথিবীর ছায়াটা পড়েছে এখানে, ছায়াটা। চাঁদ যখন এসে ধীরে ধীরে এখানে স্পর্শ করে, প্রথম ঢোকে, প্রথম যখন ঢোকে এখানে, তখন এটাকে বলা হয় ফার্স্ট কন্ট্যাক্ট, প্রথম স্পর্শ। এইখান থেকে আংশিক গ্রহণ শুরু হয়, চাঁদ ঢুকতে শুরু করে আস্তে আস্তে, মানে ছায়াটা চাঁদকে ঢেকে ফেলতে শুরু করে। চাঁদটা
পশ্চিম থেকে পূবে আসে এবং কালকে যখন হবে চাঁদ চাঁদ থাকবে পূব আকাশে অনেকখানি উঁচু। পূব আকাশে যদি আসে আর চাঁদটা পশ্চিম থেকে পূবে যদি সরে যায়, তাহলে যাওয়ার সময়তে উঠছে তার নিচের দিক থেকে তাহলে চন্দ্রগ্রহণটা নিচের দিক থেকে আমরা পাবো, যে নিচের এই পাশ থেকে চন্দ্রগ্রহণ সূর্য দেখতে পাবো। এটা যখন এসে যখন এইখানে পৌঁছয় আমার তখন পুরোপুরি চাঁদটা ঢুকে গেছে, এইটাকে বলা হয় সেকেন্ড কন্ট্যাক্ট। চাঁদটা পুরোপুরি ভিতরে পূর্ণগ্রহণের শুরু হলো। এটা এখানে এখানে আংশিক গ্রহণের শুরু, এখানে এই সময় পূর্ণগ্রহণের শুরু। চাঁদ যখন এখানে এতখানি পূর্ণগ্রহণ, এখানে মধ্যম অবস্থা, এটা পূর্ণগ্রহণ শেষ। এখানে থার্ড, এটা বলে থার্ড কন্ট্যাক্ট, তৃতীয় স্পর্শ। আর তোমার তারপর আবার বেরোতে শুরু করবে, আংশিক গ্রহণ হবে, এইখানে গিয়ে আংশিক গ্রহণ শেষ, চাঁদ পুরোপুরি বেরিয়ে এলো, ফোর্থ কন্ট্যাক্ট বলে এটাকে। এবং এইটা এখানে পথটা দেখা যাচ্ছে সেন্টার দিয়ে যায়নি, পাশ দিয়ে গেছে, আরো পাশ দিয়ে যেতে পারে। কাজেই একেবারে খুব অল্প সময়ের জন্য গ্রহণ হতে পারে আর ম্যাক্সিমাম হতে পারে। এখানে ছবি দেখা যাচ্ছে এটা পুরোপুরি পার্সিয়াল ইক্লিপস, আংশিক গ্রহণ। এখান থেকে শুরু হয়ে গিয়ে এখানে আংশিক অবধি হয়ে আবার বেরিয়ে চলে গেল। এটা পুরোপুরি চাঁদটা পুরো ছায়ার মধ্যে ঢোকেই। এটা দেখাতে মনে হচ্ছে এইখানে দেখা যাচ্ছে মোটামুটি যে পৃথিবীর যে ছায়া প্রচ্ছায়াটা কিরকম চলে দেখা যাচ্ছে এই থেকে, পুরোপুরি ঢোকেই নি। এটা হচ্ছে আংশিক গ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ। আর যদি পুরোপুরি ঢুকে যায়, এইখানে যেমন দেখা যাচ্ছে এখানে এই শুরু হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই ছায়া আরম্ভ হয়েছে, এখানে তোমরা কত ভিতরে ঢুকছে বা বলতে পারি ছায়াটা উঠে আসছে, এখানে প্রায় পূর্ণতা শুরু, এইখানে পুরো শুরু হয়ে গেছে, এখানে মিডল ইক্লিপস। আর তারপরে এটা পূর্ণতা চলেছে এখানে, এখানে আবার আংশিক গ্রহণ শুরু হয়ে গেছে, এখানে গ্রহণের শেষ। গ্রহণের ব্যাপ্তিকাল কতক্ষণ ধরে গ্রহণটা চলে খেয়াল রাখতে হবে। তাদের গ্রহণটা এই যে দেখা যাচ্ছে এখানে এপ্রিল, এইখানে গ্রহণ আংশিক গ্রহণ শুরু হচ্ছে, এইখানে এই পাশে যখন এখানে আসবে তখন শেষ হবে। অর্থাৎ চাঁদটা এই এখানে এই কোণটা তার সঙ্গে এই চাঁদের যতখানি দৈর্ঘ্য, এটাকে মোটা এই এল ড্যাশ মানে এইটা হচ্ছে কি 82 মিনিট 8 মিনিট, আর এইটা হচ্ছে গিয়ে এটা 146 মিনিট, কতখানি অ্যাঙ্গুলার জায়গা, সূর্যগ্রহণ বেশি হবে অনেকখানি, বুঝতে পারা যাচ্ছে এখানে অনেক বেশি অ্যাঙ্গুলার উঠতে আছে। এর সঙ্গে চাঁদের যুগটা যোগ করতে হয়, তাহলে এর যদি এল ড্যাশ এটা হয় 82 মিনিট হয়, তাহলে এই 82 মিনিটের সঙ্গে চাঁদ এপাশে 15 মিনিট, এপাশে 15 মানে 30 মিনিট হচ্ছে চাঁদের মোটামুটি গড় ব্যাস। 15 যোগ করলে পরে যেটা হয় 82 প্লাস 30 কতখানি হলো পরে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এখানে এই 41 এই অপোজিশন আছে যখন এই কোনটা 41 মানে এই 41 সঙ্গে 41 প্লাস 15 আর এইদিকে 41 তাকে এইটাকে যায়। আর চাঁদ প্রতিদিন সূর্য থেকে সরে আসছে এই 30.5 মিনিট করে, ক্রমাগত চাঁদটা সরে যাচ্ছে আকাশে মানে 30 মিনিট 0.5 বা 30.5 মিনিট করে সরে আসছে। তাহলে ম্যাক্সিমাম মানে টোটাল ইক্লিপস মানে সম্পূর্ণ সময়টা গ্রহণের পুরো কাল আংশিক শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সময় কতখানি হবে, এখানে যোগ করে এই 2 এটা প্লাস এটা 32 টোটাল হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। এই 3 ঘন্টা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত 3 ঘন্টা 40 মিনিট হতে পারে। প্রথমে ফার্স্ট কর্নার থেকে ফোর্থ কর্নার, ফার্স্ট থেকে ফোর্থ। টোটালিটি কতখানি না টোটালিটির কথা বললাম, টোটালিটি হচ্ছে এই টোটালিটি এই যে 41 থেকে এটা ভিতরে ঢুকে যাবে 41 মাইনাস 15, এই 41 মাইনাস 15 এটা ডবল হবে, তাকে যদি ভাগ করে হয় 1 ঘন্টা 42 মিনিট বাই 30.5, অর্থাৎ 1 ঘন্টা 42 মিনিট হচ্ছে কি
পূর্ণতা হতে পারে। এই টোটালিটি, এই সময়টা এটা গড়, অর্থাৎ কিনা অ্যাভারেজ যে সাধারণত যে জিনিসটা থাকে সেটা। এখন পৃথিবীর কক্ষপথ, তাদের কক্ষপথ দুটি উপবৃত্তাকার, বাড়ে কমে, মানে দূরত্বটা কমই বাড়ে। এটা গড় যখন নেওয়া হয়, যখন সবচেয়ে যখন বেশি হয়, অর্থাৎ চাঁদ যখন পৃথিবীর কাছে থাকে, পরের পরের পূর্ণিমায় থাকবে, যখন সবচেয়ে থাকে তখন চাঁদটা বড় লাগে দেখতে, ওই যে 15 মিনিট দেখতে দেওয়া হয় 30, মানে তার থেকে একটু বড় হবে। আবার চাঁদ কাছে থাকলে পরেই যখন তার এই পৃথিবীর প্রচ্ছায়াটাও, পৃথিবীর যে ছায়া পড়েছে সেটাও এদিকটায় চড়া বেশি, এদিকে কম, যখন কাছাকাছি এলে পরে এটাও বাড়বে বেশি। তারপরে মোট সময়টা একটু বেশি হয়। ম্যাক্সিমাম টাইম যেটা হতে পারে সেটা হচ্ছে কি 1 ঘন্টা 46.8 মিনিট, মানে মোটামুটি 1 ঘন্টা 47 মিনিট ধরে দিতে পারি, বা 46 মিনিট। আমাদের সৌভাগ্য হচ্ছে যে গল্পটা পরে আবার করবো, বারবার করে বলছি, 2000 সালে সেটা ছিল 1 ঘন্টা 46 মিনিট। সেই গল্প পরে পরে আসছে, মানে জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। এবারে চাঁদটা গ্রহণ যখন হয়, আমরা একটু আগে দেখলাম আংশিক গ্রহণের সময়তে যে পুরোপুরি কালো ছায়া ঢেকে গেছে চাঁদ, পুরোপুরি কালো। যখন পূর্ণ গ্রহণ হয়, মানে পুরোপুরি যখন পৃথিবীর প্রচ্ছায়ার ভিতরে, মানে আমরা ভিতরে ঢুকে যাই, প্রচ্ছায়াটা কি, যে সূর্যের কোনো জায়গা থেকে আলো সেখানে পৌঁছবে। তা প্রচ্ছায়ার মধ্যে সূর্যের কোনো আলো পৌঁছচ্ছে না। সূর্যের আলো চাঁদে পড়লে সেটা, সেই আলো আমরা চাঁদকে দেখতে পাই। যদি কোনো আলোই সূর্যের না পৌঁছয়, তাহলে প্রচ্ছায়ার মধ্যে থাকাকালীন চাঁদকে দেখতে পাওয়াই উচিত নয়। কিন্তু আমরা পুরো চাঁদকে দেখতে পাই এরকম লাল দেখায়। কেন দেখতে পাই? এখানে হচ্ছে কি পৃথিবীর বায়ুমণ্ডলের কাজ। হয়তো এই পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে পৃথিবী থেকে সরাসরি আলো পড়ছে না, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যে আলো যাচ্ছে তারা প্রতিসরণ হয়ে ভূমির দিকে বেঁকে যায়, নিচের দিকে ঘনত্ব বেশি, এয়ারের ঘনত্ব বেশি বলে ঘনত্ব দিকে ভেঙে যায়, ক্রমাগত নিচের দিকে বেঁকে যায়, অর্থাৎ বেঁকে প্রচ্ছায়ার মধ্যে ঢুকে যায় আলোটা। এবং যাওয়ার সময়তে প্রতিসরণের সঙ্গে সঙ্গে আর একটা হয় স্ক্যাটারিং, যে বায়ুমণ্ডল আছে, বায়ুকণা, ধূলিকণা, পাতা, তার থেকে ওই তরলগুলি স্ক্যাটারিং হয়। স্ক্যাটারিং হচ্ছে কি রেডিও স্ক্যাটারিং হয়। রেডিও স্ক্যাটারিং নিউমেরিশন, ওটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা চতুর্থ ঘাতের ব্যস্তানুপাত, মানে ল্যাম্ডা টু দি পাওয়ার 4, মানে রেসিপ্রোকাল প্রপোর্শন, ল্যাম্ডা টু দি পাওয়ার 4। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য কম সেটা খুব বেশি স্ক্যাটারিং হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটা কম স্ক্যাটারিং হয়। আলোর ভিতরে সবচেয়ে বেশি কম হচ্ছে কি ব্লু, ভায়োলেট, ব্লু ভায়োলেটটা খুবই সামান্য, ব্লু, এবং সবচেয়ে বেশি হচ্ছে লাল। কারণ নীলটা সবসময় স্ক্যাটার হয়ে যায়, যেখানে দিনের বেলাতে আমরা আকাশকে নীল দেখি, এই স্ক্যাটার লাইট, নীলটা স্ক্যাটার হয়ে যায় বলে আকাশটা নীল দেখি। আর কিন্তু তাহলে নীলটা চলে যায় এদিকে, লাল যেটা আলোটা সেটা একটু ভিতরে কেন পৌঁছতে পারে, তার ভিতরে যে লাল আলোটা পৌঁছই সেই কারণেই এটাকে দেখায়, লাল দেখায়। এই অবস্থাতে যখন পূর্ণগ্রহণ হয়, আমরা এটাকে বলে ব্লাড মুন, রক্তের পতরা। এটার নাম হচ্ছে গিয়ে ব্লাড মুন। যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয় তা তখন তার এই দিক দেখতে পাই, আমরা তো এরকম চেহারা দেখতে পাই পরে। এখন এই ব্লাড মুন কথাটা বললাম কারণ চাঁদের কত রকম নাম আছে, যে কত রকম নাম আছে, কত ভাবে, সেগুলো একটু বলা তাদের প্রসঙ্গে এসেই যায়। আমাদের চান্দ্রমাস প্রাচীন কালে সারা পৃথিবীর সব জায়গাতেই বছর গণনা, মাস গণনা করা হতো চাঁদের তার করা পরিবর্তন থেকে, পূর্ণিমা থেকে পূর্ণিমা, অমাবস্যা থেকে অমাবস্যা, একটা চান্দ্র মাস, সেইভাবেই বছর হিসেব করা হতো। এখন আমেরিকাতে প্রাচীন যখন আমেরিকান অরিজিনাল যে নেটিভ,
সেই সময় তাদের চাষবাসের জন্য তাদের একটা প্রতিটি পূর্ণিমাদের নাম করে রেখেছিল, কোন সিজনে কি করতে হবে সেই অনুসারে তারা একটা নাম করে নিয়েছিল। পরবর্তীকালে যখন ইংরেজ সেখানে যায়, আমেরিকা দখল করে, পরে সেখান থেকে ইউরোপে চলে আসে, সেই নামগুলি অনেকগুলি এক থাকে, কিছু কিছু পরে পরিবর্তন হয়। এই শুরু থেকে শুরু করে জানুয়ারি থেকে শুরু করে পরপর পূর্ণিমার নামগুলি হচ্ছে এখানে উলফ মুন, এবং খুব ঠান্ডা, কেন এই নামগুলি পরে আলাদা বর্ণনা আছে, নামগুলি যাবো না। এর উলফ মুন সেই শীতের মধ্যেই এগুলো ডাকে। এরপরে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিটা হচ্ছে গিয়ে স্নো মুন, এরপরে মার্চেরটা হচ্ছে গিয়ে ওয়ার্ম মুন, তারপর এপ্রিলটা হচ্ছে পিঙ্ক মুন, মে মাসে যেটা এটা হচ্ছে ফুল মুন, ফ্লাওয়ার মুন, তারপরে স্ট্রবেরি মুন। একটা মাসের পূর্ণিমা তার নাম হচ্ছে এরকম। তারপরে হচ্ছে বাক মুন, এরপরে এই ফুল স্ট্রাঞ্জিয়ন মুন, এই স্ট্রাঞ্জিয়ন মুনকে ওর সাথে কর্ন মুন বলে। হ্যাঁ, দ্য গ্রেন মুন বলে। এইটা হচ্ছে কর্ন মুন সেপ্টেম্বরে। এইখানে একটা ব্যাপার আছে, আর একটা এই সেপ্টেম্বরের নিয়ম অনুসারে যে সেপ্টেম্বরে যে মুনটা সেপ্টেম্বর যে অটামনাল ইকুইনক্স মানে 23শে সেপ্টেম্বর যে হয় জলবিষুব বিন্দু যে সময়টা হয় 23 সেপ্টেম্বর দিন রাত্রে সমান, যে পূর্ণিমাটা তার কাছাকাছি থাকে, সবচেয়ে কাছে থাকবে, সেটা হচ্ছে সেটাকে বলা হয় বলে হারভেস্ট মুন। এখন এই সাধারণত সেপ্টেম্বরের পূর্ণিমাটাকে হারভেস্ট মুন বলে, কিন্তু এই বছর 23শে সেপ্টেম্বর এটা হচ্ছে 7ই সেপ্টেম্বর, এর পরের পূর্ণিমা পড়েছে 6ই অক্টোবর। তাহলে এই 6ই অক্টোবর যেটা পড়েছে সেটা 23শে সেপ্টেম্বরের কাছাকাছি, সেজন্য এই বছরের জন্য 6ই অক্টোবর যেটা আছে সেটা হবে হারভেস্ট মুন। আর হারভেস্ট মুনের পরে যে ফুল মুনটা হয় সেটা হান্টার্স মুন, অক্টোবর যেটা এখানে দেখানো আছে। তারপরে বিহার মুন আর কোল্ড মুন, 12খানা এরকম আছে, কিন্তু একখানা আর একটা ব্যাপার আছে। এরপরে তার এগুলোর নাম আছে, আরো আছে, সেটা হচ্ছে কি সুপার মুন, ব্লাড মুন। ব্লাড মুন আমি এক্ষুনি বললাম। সুপার মুনটা কি? সুপার মুন থেকে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে, কারণ ইলিপ্টিক্যাল অরবিট, অর্থাৎ তার পেরিজিতে থাকে, সবচেয়ে নিকটবর্তী বিন্দুতে আসে, তো চাঁদটা বড় দেখায়, স্বাভাবিক কথা কাছে। আর যখন দূরে থাকে একেবারে দূরে, তখন অনেক ছোট দেখায়, মানে চোখে সেটা বুঝতে পারা খুব কম অসুবিধা হয়। যখনই সবচেয়ে কাছে যখন থাকে সেই সময় যদি পূর্ণিমাটা হয়, পূর্ণ চাঁদ হয়, সেই পূর্ণিমাটা তখন হচ্ছে আমরা বলি সুপার মুন একটা। সেই সুপার মুন যখন হয় তার, এবং কালকে একটা সুপার মুন মানে তার দুদিন বাদে, মানে তারপরে 3 দিনের থার্ড ডেতে সুপার মানে সবচেয়ে কাছে পৌঁছবে। এরপরে যেটা পড়বে 6ই অক্টোবর যেটা পড়বে সেটা সুপার মুন হবে। তাহলে একই সঙ্গে অনেক সময় সুপার মুন, ব্লাড মুন, আবার যে কোনো এর একটা কোনো একটা মুন হতে পারে, তাই দূরে যেতে পারে। এরপরে স্ট্রাইকটা এইটা এই 2018-র আগে 17-তে আমাদের স্কাই ওয়াচিং গাইড যে বাইক বেরোয়, স্কাই ওয়াচিং গাইডে আমরা একটা লেখা দিয়েছিলাম ওই 2018 সেই পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য। সেই লেখার প্রথম দিকটা এখানে রয়ে আমি এখানে দেখাচ্ছি, ওইটা পড়ে দিই। সেই 2018 শুরুটা কি অসাধারণ শুরু ছিল। The new year 2018 is ready to greet us with a full moon on the very New Year's Day. অর্থাৎ পয়লা নতুন বছর নিউ ইয়ার্স ডে দিয়ে একটা ফুল মুন, পূর্ণিমার দিকে বছরটা শুরু হয়েছিল। নিউ ইয়ার্স ডেতে ফুল মুন পূর্ণিমা হয়েছিল। আবার একই মাসের 31শে জানুয়ারি আবার একটা পূর্ণিমা।
এবং এই 31শে জানুয়ারি যেটা হয়েছিল, সেই ফুলমুনটা আবার একই মাসে দুটো পূর্ণিমার জন্য একটা পদ্ধতি, তাকে তার নাম হচ্ছে ব্লু মুন। এটা ছিল ব্লু মুন। এবারে ব্লু মুনের ঘটনাটা কি সেই জায়গায় দেখিনি। এবার সেই মান কাজেই এখন অনুসারে এটাকে ব্লু মুন বলা হয়। এবং আর মজা হচ্ছে সেই দিন 31শে জানুয়ারি একটা একটা পূর্ণ চন্দ্রগ্রহণ ছিল। তাহলে 2018-র 31শে জানুয়ারি তারিখটাতে একই সঙ্গে সেটা ছিল সুপার মুন, সেটা ছিল ব্লু মুন, সেটা ছিল না, সেটা আবার এই অনুসারে জানুয়ারি যেহেতু আছে তার উলফ মুন সেটা থাকবে, আবার ব্লাড মুন একসঙ্গে, অর্থাৎ সবকটা সেখানে একসঙ্গে ছিল। কাজে বিরাট একটা কোইন্সিডেন্স ছিল সেটা। এবং একদম বাকিটা সব বড় দেখা আছে, কেন কি হয় এখানে বলে দেওয়া আছে। শুধুমাত্র এই ঘটনাটা আমি উল্লেখ করে রাখছি এখানে। তো সেইটা 31 জানুয়ারিটাই এতগুলি ঘটনা ঘটেছিল। কালকের যে গ্রহণটা আছে তাতে করে সুপার মুনটা হচ্ছে না, পরেটাতে হবে। এখানে এখন গ্রহণের সময় তো চাঁদকে দেখা যায় বললাম, যত গভীরতায় যাওয়া যায়, কেন কেন দেখা যায় তাও বললাম, যে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে আলোটা পড়ে যেটা, সেটা বেঁকে যায়, প্রতিষ্ঠিত হয়ে ভূমির দিকে বেঁকে যায়, মানে প্রচ্ছায়ার মধ্যে ঢুকে যায়, তার নীল অংশটা স্ক্যানার হয়ে চলে যায়, লালটা গিয়ে ওখানে চাঁদে পড়ে। কত দূর অব্দি পড়ে, বেশি দূর অব্দি যেতে পারে না। তাই যত বেশি কোনো চাঁদটা গ্রহণের সময় যত বেশি তার গভীরতায় ঢোকে, সেন্টারের দিকে ঢোকে, তত তার ডার্ক হতে থাকে, রঙের পরিবর্তন হতে থাকে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি পরিবর্তন হয়েছে, কিরকম পাল্টে যায়। এই উত্তরতার জন্য এই 1921 সালে ফরাসি বিজ্ঞানী আন্দ্রে লুই দাঁজন, মানে আমরা বলি ড্যানজন স্কেল, এই ড্যানজন স্কেল হয়তো উচ্চারণটা যদি মনে হয় আন্দ্রে লুই দাঁজো, তা 1921 সালে এই স্কেলটা তৈরি করেছিলেন। L0 মানে তার লিউমিনিসিটি 0 কখন, ভেরি ডার্ক ইক্লিপস, মুন অলমোস্ট ইনভিজিবল। গ্রেটেস্ট ইক্লিপস যখন, তখন প্রায় একদম দেখা যায় না, এমন অবস্থা, ইনভিজিবল পুরোপুরি। L1 কত, ডার্ক ইক্লিপস, গ্রে অথবা ব্রাউন খুব সামনে, এবং দ্য ডিটেলস ডিস্টিংগুইশেবল উইথ ডিফিকাল্টি, দেখা যায় না পরে, বেশ কিছু খুব কষ্ট দেখা যায়, টেলিস্কোপ দরকার পড়ে। এবারে L2 কতখানি, ডিপ রেড অথবা রাস্ট, যেটা মূর্তি ধরনের রং, ভেরি ডার্ক সেন্টারে শ্যাডো, আউটার এজটা কিন্তু ব্রাইট। সবই কিন্তু আউটার এজটা লক্ষ্য করে দেখবেন, এদিকে ঢুকছে, যদি এদিকের থেকে এদিকে বাউন্ডারি এজটা ব্রাইট, এদিকে ভিতরটা ডার্ক বেশি, কারণ যত ভিতরে ঢুকছে সেদিকে ডার্ক বেশি হয়। L3 ব্রিক রেড আছে, আম্ব্রা শ্যাডো, একটা বেশ মোটামুটি ব্রাইট ইয়েলো টাইপের আসে। আর এটা হচ্ছে ভেরি ব্রাইট অরেঞ্জ রেড, L4, এটা যেমন L4 দেখতে পাচ্ছি এই মাত্রাটা, এটা L1 টাইপের এটা আসে। এই ধীরে ধীরে এই যখন পূর্ণ গ্রহণ যারা দেখবেন, মানে আমরা যখন দেখতাম আর কি হিসেবে, তখন এক সময় ছিল বেশি, তখন এই কন্ট্যাক্ট পয়েন্ট কখন টাইম ঘড়ি ধরে মিটার পর লিখে রাখা হতো। যখন চাঁদ ক্রমাগত ঢুকছে টেলিস্কোপে, তখন কোন কোন ক্রেটার কখন ঢাকা পড়ছে সেগুলি নোট করে থাকতাম। আর টোটালিটি হওয়ার সময় তার স্কেলে তার L1 কত, তার লিউমিনোসিটি কিরকম, সেটা যেগুলি আমরা লক্ষ্য করে থাকতাম পরেরটা। এইবারে 7ই সেপ্টেম্বর কাজ যেটা হবে, তার পাথটা কিন্তু এইখান থেকে এইটা গেছে সেন্টার পাথ, সেটা যা একটুখানি সামান্য হেলে আছে, প্রায় সেন্টার দিয়ে যাচ্ছে, একটু কম। কালকে যে গ্রহণটা আসবে তার সেটা হচ্ছে 1 ঘন্টা 42 মিনিটে, তার টোটালিটি স্থায়ী হবে 1 ঘন্টা 42 মিনিটে। এবং এর
সেন্টার যখন থাকবে মোটামুটি এরকমই থাকবে, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছিলাম আগে দেখিয়েছি একটা কিরকম হতে পারে, হয়তো বলতে মনে হয় L2, আশা করি L2 হবে অন্তত স্ট্যান্ডার্ড। পরে এই টাইম দেওয়া আছে, কালকে কখন শুরু হচ্ছে 5:57 PM, অর্থাৎ এটা 7 সেপ্টেম্বর 10:57 হচ্ছে গিয়ে প্রথম মানে এটা শুরু হবে, গ্রহণটা শুরু হবে, আংশিক গ্রহণ শুরু হবে 11টায়, এই 9:57 এটা ভুল হয়েছে, এটা 9:57 হবে, কোনো কারণে এটা মিস্টেক হয়েছে, এটা 11টার সময়তে টোটালি শুরু হবে। এবং এইখান থেকে পরে এই ম্যাক্সিমাম হচ্ছে কি গ্রেটেস্ট ইক্লিপস হচ্ছে ম্যাক্সিমাম 11:42 এই সময়টা দেখাটা খুব দরকার, বা এর কাছাকাছি সময়তে, অর্থাৎ মোটামুটি হয় 11:30 সময় থেকে 11:30 থেকে 11:15 এই সময়টা বেশি ইম্পর্টেন্ট। আর কতখানি ডার্কনেস হচ্ছে, কতটা গভীর হচ্ছে সেটা বোঝার জন্য যে মানে গ্রহণে কতখানি সেটা দেখাটা খুব দরকার, মানে ইন্টারেস্টিং খুব। 9:57 এটা হচ্ছে এক্সপেক্টেড ইউনিভার্সিটি, যখন কালকে মনে হচ্ছে আমার এটা আন্দাজে, এটা তো একবারে যেহেতু কাল হয়নি যেহেতু বলা যায় না কিছুই। এরপরে আসি আমাদের গল্প, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখার অভিজ্ঞতা আমার ভাগ্যক্রমে অনেকগুলি হয়েছে, খুব ভাগ্যে খুব কম লোক পুরো সূর্যগ্রহণ দেখার সুযোগ। ভারতবর্ষের মাটিতে এবছর যেমন ওই জুলাই 9 জুলাই ভুল বললাম 2009 সালের 22 জুলাই হয়ে গেল, আমরা দেখতে পেয়েছি, বহু লোক দেখতে পাইনি বৃষ্টির জন্য, মেঘের জন্য। তার আগে অনেকগুলি গ্রহণ হয়েছে, 1980 সালে 16 ফেব্রুয়ারি হয়েছে, 1995 সালের 24 অক্টোবর পুরো সূর্যগ্রহণ হয়েছে, দেখেছি। 1999 সালের 11 আগস্ট হয়েছে, আমরা করতে গেছিলাম, মেঘের জন্য দেখতে পাইনি। 2001 সালে মানে এই শতাব্দীর মানে 21 শতাব্দীর এবং তৃতীয় সহস্রাব্দ থার্ড মিলেনিয়ামের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখতে আফ্রিকা গেছিলাম, সেখান থেকে দেখেছি। অনেকগুলি আছে, চাঁদে গ্রহণ অনেকবার দেখা হয়েছে, কিন্তু এই যে মানে 2000 সালের 16 জুলাই যে চন্দ্রগ্রহণ দেখেছিলাম তার কোনো তুলনা নেই। গল্পটা কি আচ্ছা মনে রাখি, সেবার কি হয়েছিল, সেই বছরে 4টে সূর্যগ্রহণ 2টো চন্দ্রগ্রহণ হয়েছিল। এখানে ফার্স্টে 21 জানুয়ারি টোটাল পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে, আবার 5 ফেব্রুয়ারি সোলার ইক্লিপস হয়েছে। আর 4টে সূর্যগ্রহণই আংশিক ছিল, এবং 4টে তুলনায় আমাদের এখান থেকে দেখা যায়নি। আরো বলছি, মোট 6টা, 4টে সূর্যগ্রহণ 2টো চন্দ্রগ্রহণ হয়েছে। 6টার মধ্যে 5টাই আমরা আমাদের ভারতবর্ষ থেকে দেখা যায়নি, মানে সূর্যগ্রহণের 4টে কোনোটাই না। 21 জানুয়ারি সূর্যগ্রহণ আংশিক, আর 5 ফেব্রুয়ারি লুনার ইক্লিপস 21 জানুয়ারি হয়ে গেছে। এটা হয়েছিল শেষ রাত্রে, আমাদের এখানে দেখা গেছিল, কিন্তু শেষের দিকটাতে। এই সূর্যগ্রহণ 5 ফেব্রুয়ারি, 1 জুলাই, 16 সোলার ইক্লিপস কোনোটাই এখান থেকে দেখা যায়নি। আবার এই এগুলোতে পার্সিয়াল ইক্লিপস হয়েছিল 31 জুলাই, 25 ডিসেম্বর। সূর্যগ্রহণ একটাও দেখা যায়নি, চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। চন্দ্রগ্রহণ এটা যেটা ছিল, এটা বেশিরভাগ আমেরিকা ওই অঞ্চল থেকে দেখা গেছিল বেশি, আমাদের এখানে দেখা যাবে একেবারে শেষের দিকে এটা হয়েছিল। এইটা 16টা আমরা দেখতে, এবং এটাই ঘটনাচক্রে রং দিয়ে ছিল এই সেঞ্চুরি। এই পাত দেখা যাচ্ছে এইখানে পাশে, এই সেন্টার পাত, এই যে একেবারে প্রায় একেবারে সেন্টার দিয়ে গেছে, এর দীর্ঘতম গ্রহণ। এবং এইটা ছিল, আমরা দেখেছিলাম, এটা ছিল 1 ঘন্টা 46 মিনিট। রং গ্যাস যেটা হয়
না, এটা 20 শতাব্দী। 2000 তো 2000 সালে মিশন শেষ হচ্ছে। 2000 তো শেষ হচ্ছে 20 শতাব্দী। 20th সেঞ্চুরি তো শেষ হচ্ছে ওখান থেকে। এক থেকে শুরু হয়ে তো ওখানে শেষ হবে। এখানে যেগুলো সেগুলো 2020 হ্যাঁ 2020। ও না না, এটা ভুল হয়েছে, এটা ভুল করে সরি, এটা ভুল, এটা ভুল হয়েছে। 200 হ্যাঁ, এটা আমি লিখেছিলাম বড় ভুল করে গেলে ভুল করেছে। এটা এটা সব 2000 হবে না, এগুলি সব 2000 সালে হবে। হ্যাঁ 2020 না, 2000 সাল। এটি আমার খেয়ালও করিনি আমি। 2000 সালে 16 জুলাই হয়েছে। না 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 না, 2020 হয়। সেইবারে এইখানে আর আমরা যেগুলি যখন হতো দেখে হতো অন্তত 3 জন থাকতাম এখানে। এই সোমেন বাবু বাড়ি, এটা সৌর থাকতেন এখানেই হতো দেখা। তাই উনি সোমেন বাবু, মৈত্রীজি এবং আমি, এই 3 মূর্তি সবসময় থাকতাম সবকিছু। সে বছর হয়তো এই 3 জন ছিলাম, আরো কেউ ছিল কিনা আমার এত বছর বাদে মনে পড়তো না, 25 বছর হয়ে গেছে। আমি যখন দেখতে যখন আসি তখন গ্রহণ শুরু হয়ে চলছে, শুরু হলো। আমরা তার সাথে কিভাবে ধীরে ধীরে ক্রমাগত এগোচ্ছে, দেখলাম নোট করলাম। খুব খুব মেটিকুলাস লক্ষ্য করছে, খুব পার্টিকুলার ছিল। তারপরে যখন পূর্ণ গ্রহণ শুরু হয়ে গেল, যখন টোটালিটি যখন শুরু হয়ে গেল, অনেক সময় হাতে কিছুক্ষণ বাদে আমাদের গ্রহণের সময় আমাদের খাওয়াটা বাধ্যতামূলক, মানে রীতি আমাদের গ্রহণের সময় খেতেই হবে, খাই। তা কারণ গ্রহণ এটা দেখানোর জন্য আর কি, গ্রহণের খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক নেই। গ্রহণে খেতে হয় না উপাদান, এগুলি একেবারে যে কুসংস্কার, এগুলিতে ভিত্তিহীন। সেই জন্য গ্রহণের মধ্যে আমরা অবশ্যই খাই। তা সেই যখন শুরু হয়ে যাওয়ার পরে আমরা মৈত্রী ওই তার একটা ফ্লাস্কে, স্টিলের ফ্লাস্কে চা নিয়ে আসেন, খাবার বা নিজের হাতে বানিয়ে নিয়ে আসেন। তা আমরা উনি গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করতে করতে ছাদে গিয়ে দেখি চাঁদ নেই। দেখে গেছি রয়েছে ওখানে, বেশ লাল দেখাচ্ছে, সুন্দর লাগছে। ছাদে গিয়ে দেখি চাঁদ নেই, একেবারে। 3 জন মিলে খুঁজতে বসে বসে অনেকক্ষণ খুঁজে 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 দেখতে পারি কিছু নেই। হঠাৎ নজরে পড়লো, দেখি এর আগে একটা, এই এটা আলাদা করা যাবে। এই দেখা যাচ্ছে, এর থেকেও ডার্ক হবে সেটা। এইরকম চেহারা কি এর থেকেও ডার্ক আর কি, এতখানিও নয়। সে অতি কষ্ট দেখা যাচ্ছে একটুখানি সামান্য রকম। অর্থাৎ আমরা যখন দেখতে পাচ্ছি না কিছু, L0 স্টেট, L0 স্টেট দেখা যায় না, আমরা দেখতে পাইনি। আমি যেহেতু দেখতে পাইনি, কাজে L0 দেখেছি, L0 তো দেখতে পাইনি, আর L0 আমি কনফার্ম করে বলতে পারি, দাবি করতে পারি না, যেহেতু দেখতেই পাইনি, একটু খুঁজে খুঁজে পাইনি। তো হয়তো সেটা L0 স্টেটে চলে গিয়েছিল, সেই গ্রহণ এই পিসটা স্টেট L0 চলে গিয়েছিল। যখন খুঁজে পেলাম তখন L1 খুঁজে পেয়েছি, তখন একেবারে ডাক, অতি কষ্টে খুঁজে পেলাম সেটা। তারপর টেলিস্কোপে ভরা গেল, তারপর থেকে দেখে দেখে পুরো সিজন শেষ হয়ে গেল। তখন এই যে দেখার অভিজ্ঞতা, যেখানে L0 স্টেট ওই ডার্কনেসটা চন্দ্রগ্রহণে দেখা যায়, এই জীবনের সুযোগ খুব কম আছে, খুব রেয়ার সুযোগ আছে। সেই জন্যই চন্দ্রগ্রহণ দেখার জন্য সবাইকে বলবো, কালকে চন্দ্রগ্রহণ দেখার জন্য যে, এবং কতটা ডাক্তার সব যে আসছে এইখানে পরপর দেখানো আছে যে কিভাবে পার্সিয়াল একটু শুরু হচ্ছে একটা জায়গাতে, শুরু হয়ে একদম ক্রমাগত ধাক্কা পড়ে যায়, এই পূর্ণতে চলে আসছে, এই ম্যাক্সিমাম ইক্লিপস আবার ধীরে ধীরে গিয়ে ছেড়ে চলে যায়। এই বলে L0 হওয়ার কোনো সম্ভাবনা নেই, L0 হবে না। আমার মনে হয় এটা L1 হবে কিনা সন্দেহ, L2 হবে। আমার যা এই মোটামুটি এই বলে আজকে সবাইকে দেখার জন্য আরো একটুখানি বলে রাখি যে এটা বিধিবদ্ধ সতর্কতার মতো আর কি, যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলি কিন্তু প্রাকৃতিক ঘটনা,
এর সঙ্গে কোনো ভালো মন্দ এটা করলে ওটা হয়, অনেক রকম কাগজে বেরোচ্ছে, প্রচার চলছে, এগুলি কুসংস্কারে কেউ আবদ্ধ হবে না, কোনো মানে এর সঙ্গে কোনো একেবারে প্রাকৃতিক ঘটনা। একটা টুকরো মেঘ যদি এসে সূর্যকে ঢেকে দেয় বা চাঁদটাকে ঢেকে দেয়, তাহলে আমরা খাবার করে ফেলে দিতে চাই না নিশ্চয়ই, চান করতে ঢুকি না। তেমনি এটা ওটা না হয়ে একটা ছায়া ঢুকে গেল তাদের মতো, হ্যাঁ, তো ওখানে ঢাকা পড়ে গেছে, চান করে এলাম। এখন এইগুলো এই যুক্তিটা তো রেখে দিই, ওইখানে চন্দ্রগ্রহণ যার জন্য এখানে কিছু করবো, এটা নিয়ে বুদ্ধিতে একটা প্রাচীনকালে ছিল না, যখন লোকে জানতো না গ্রহণটা কি, সেই যখন মনে করতো রাহু কেতু কারণ নিয়ে আছে, এগুলি দেখে বলা হয় পৌরাণিক গল্প আছে, সেই পৌরাণিক গল্পটা আমাকে মাথায় ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজ, আমাদের যারা ধর্মের যারাই করেন, পৌরাণিক গল্পগুলি এখনো মাথায় ঢুকিয়ে দিয়েছে। এখনো শনি পুজো হয়, শনির জন্য তার অনেক কিছু করা হয়, শনি কিন্তু এই শনি কিন্তু কারোর কোনো ক্ষতিবৃদ্ধি করে না, সম্পর্কই নেই, শনি মঙ্গল এগুলি জাতির কোনো সম্পর্ক নেই। কাজেই সেই সময়তে লোকে জানতো না, তাও কল্পনা করতো, কল্পনা করা সেই জন্যই ওই সমস্ত তারা নিয়ম কারণ করে নিচ্ছিল, ভয় বা কোনো কারণে। সে তখনকার লোকে জানতো না বলে আমরা এখন তো জানি, এখন তার সেগুলি কেন করবে, যে সমস্ত নিয়ম সেগুলি হয়েছিল মতো খ্রিস্টীয় শুরু থেকে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী পর্যন্ত। এই সময়তে যেগুলি হয়েছে, এত বছর পরে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা তখন ওই খড়ন পায়ে চলতে এখন আমরা অনেক কিছু করি, এখন যদি সেইগুলি নীতিগুলি মানুষ চলে তার সেগুলি ত্যাগ করতে না পারে, মনটা আধুনিক না করে, তাহলে কি করে করবে? তাই ওই সমস্ত নানা রকম প্ররোচন অনেক কিছু আছে, সেগুলো অনেকের ব্যবসা আছে, ব্যবসার জন্য তার প্রচার বেশি আছে, পয়সা দিয়ে প্রচার করে, সেগুলো থেকে কেউ প্রলুব্ধ হবেন না বা প্ররোচিত হবেন না করে, সেটাই রিকোয়েস্ট। এর সঙ্গে সম্পর্ক নেই, সবাই আনন্দে অবশ্যই চন্দ্রগ্রহণ দেখবেন, কারণ দেখায় সূর্য এবং চন্দ্রগ্রহণ দেখার সুযোগটা কম আছে, আর আরো অনেকক্ষণ ধরে যদি দীর্ঘস্থায়ী হয় সেটা অবশ্যই দেখা উচিত অভিজ্ঞতার জন্য। ধন্যবাদ সবাই।